12 এর থার্ড সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ তোমাদের জন্য নতুন আরো একটা উপস্থাপনা নিয়ে চলে এলাম তোমাদের ভূগোল বিষয়ে। তোমাদের ভূগোল বিষয়ের যেটা রয়েছে পার্ট সি তে, সেখানে কি আছে ভারতের ভূগোল। এই ভারতের ভূগোলের ইউনিট 4 এ তোমাদের রয়েছে ভারতের কৃষিকাজ অর্থাৎ এগ্রিকালচার। সেটা সম্পর্কে আজকের এই ক্লাসে আলোচনা করে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক সেই কারণেই যতটা সহজ করে বলা সম্ভব সেটা আমি চেষ্টা করছি। তোরা মন দিয়ে একটু শুনে নাও এবং বুঝে নাও। দেখো, কৃষিকাজ কৃষিকাজ হচ্ছে মানুষের অর্থনৈতিক যত রকমের ক্রিয়াকলাপ রয়েছে তার একদম প্রথম বা প্রাথমিক ক্রিয়াকলাপই হচ্ছে কৃষিকাজ। হ্যাঁ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে কৃষিকাজকে ধরা হয়ে থাকে। একদম হলসীন উপযুগ যদি আমরা দেখি, সেই সময় থেকে কিন্তু এই কৃষিকাজের সূচনা হয়েছিল। মানুষ আগে কি ছিল, যাযাবর প্রকৃতির ছিল, কিন্তু যখন এক প্রকার দানাশস্য সে আবিষ্কার করলো এবং সেই দানাশস্য ছড়িয়ে দেখলো যে সেখান থেকে অনেক বেশি পরিমাণে ওই একই ধরনের দানাশস্য পাওয়া যাচ্ছে, এবং সেটার তাগিদেই ধীরে ধীরে এই কৃষির তাগিদেই মানুষ কি হলো, গৃহী হয়ে গেল। মানে তার সে যে জায়গাটাই দানাশস্য ছড়িয়েছিল সেটাকে কেন্দ্র করেই সে তার লাগোয়া এলাকায় বসবাস করতে শুরু করলো। তো এইভাবে এসে গেল কৃষিকাজ। তো মানুষের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন কৃষিকাজ, তেমনি কোনো দেশের উন্নতির ওপরেও কিন্তু একটা ভিত্তি বা ভিত বা বুনিয়াদ বলা যায় এই কৃষিকাজ। যে কোনো দেশ, সেটা হতে পারে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, প্রত্যেকটা দেশই কিন্তু কৃষিকার্যের ওপর কম বেশি নির্ভরশীল। আর আমরা যে দেশে বাস করছি অর্থাৎ ভারতবর্ষ তো একেবারেই কৃষি প্রধান দেশ, সেটা তোমরা প্রত্যেকে জানো। ভারতের যে মোট জনসংখ্যা তার অন্তত 80% মানুষ যারা কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিল। মূলত গাঙ্গেয় উপত্যকার যে উর্বর অংশ বা জলের প্রাচুর্যতা বা উপযুক্ত পরিমাণ উষ্ণতা, বৃষ্টিপাতের পর্যাপ্ততা, এই সমস্ত কারণে কিন্তু ভারত অনেকটাই কৃষি নির্ভর। আর যে 80% মানুষের কথা বলছি, এরা মূলত গ্রামাঞ্চলে বাস করত এবং তাদের পেশাই ছিল এই কৃষিকাজ, মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার সঙ্গে যুক্ত ছিল। এরপরে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে এই পেশার পরিবর্তন হতে থাকে, নানান রকম কর্মের সংস্থান হয় এবং বর্তমানে দেখা যায় যে ভারতের মোট জনসংখ্যার অন্তত 40% থেকে 45% মানুষ এই কৃষিকার্যের সঙ্গে যুক্ত। সুতরাং ভারতের অর্থনীতিতে কৃষিকার্যের যে ভূমিকা সেটা কতটা, সেটা আমরা কিন্তু সহজেই অনুমান করতে পারি। তো আমি এখানে তোমাদেরকে কতগুলো পয়েন্ট দেখিয়েছি যেটা কিনা আমাদের ভারতবর্ষের কৃষিকার্যের বৈশিষ্ট্য। তাহলে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য হিসেবে যেগুলো দেখিয়েছি তার প্রথম হচ্ছে নিবিড় কৃষি পদ্ধতি। মানে এখানে জনসংখ্যার পরিমাণটা বা জনসংখ্যার চাপটা জমির ওপর অনেক বেশি, জমির আয়তন যা তার তুলনায় জনসংখ্যার চাপ বেশি, সেই কারণে এখানে নিবিড় পদ্ধতিতে চাষবাস করা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। মূলত নিজেদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্য নিয়েই এখানে কৃষিকাজ করা হয়ে থাকে, তাই সেটাকে বলা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এরপর বলছি পশু শক্তির প্রাধান্য। মানে ভারতীয় কৃষিতে এখনো ঠিক খুব অত্যাধুনিক যে যন্ত্রপাতির ব্যবহার সেটার প্রচলন এখনো হয়নি। পশু শক্তি বা কায়িক শ্রমের ওপরে কিন্তু এখনো পর্যন্ত গুরুত্ব প্রদান করা হয় এবং সেটাকেই প্রাধান্য দেওয়া হয়। এরপরে বলছে জলসেচের ব্যবহার। জলসেচের ব্যবহার যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। আর সেটা কিসের জন্য? অবশ্যই জলের যখন পর্যাপ্ততা লক্ষ্য করা যায় বা বৃষ্টিপাতের অভাব ঘটে, সেই সময় জলসেচের ব্যবহার লক্ষ্য করা যায়। ক্ষুদ্র কৃষি জমি। ভারতীয় কৃষিতে যে সমস্ত কৃষি জমি রয়েছে তার আয়তন কিন্তু হয় ছোট, সেই কারণে বড় যে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। আর এখানকার একটা তাহলে বৈশিষ্ট্য আমরা পেলাম ক্ষুদ্র কৃষি জমি। তারপরে বলছি মৌসুমী বৃষ্টি নির্ভর। আমাদের ভারতবর্ষ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অধ্যুষিত অঞ্চল। এখানে মৌসুমী বায়ুর আগমনের ওপর ডিপেন্ড করে বৃষ্টিপাতটা ঠিক কিরকম পরিমাণে হবে। মৌসুমী বায়ু আগে এলে একরকম হয়, আবার আসতে দেরি হলে একরকম হয়। তার ওপরে কিন্তু ভারতবর্ষের এই কৃষি অনেকাংশেই নির্ভর করে থাকে, তাই বলা হয়েছে মৌসুমী বৃষ্টি নির্ভর। এরপরে বলা হচ্ছে স্বল্প কৃষি উৎপাদন। যেহেতু আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম, আধুনিক উন্নত মানের কৃষি পদ্ধতির সেরকম প্রচলন হয়নি, তাই কারণেই এখানে উৎপাদনের মাত্রাটা হয়ে যায় কম বা অল্প বা স্বল্প, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে খাদ্যশস্যের প্রাধান্য। যেহেতু নিবিড় পদ্ধতিতে চাষ করা হচ্ছে, মানে অল্প জমি, সেখানে জনসংখ্যার চাপ বেশি এবং সেই জনগণের চাহিদা মেটানোর জন্য মূলত খাদ্যশস্যের চাষ কিন্তু এখানে বেশি পরিমাণে করা হয়।
তারপর বলা হচ্ছে বহু শস্যের উৎপাদন। খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি অন্যান্য আরো বিভিন্ন ধরনের শস্যের উৎপাদন করা হয়, তন্তু জাতীয় ফসল, বাগিচা ফসল, বিভিন্ন ধরনের ফসলের কিন্তু উৎপাদন এখানে হয়ে থাকে। তো এই পয়েন্টগুলো ছাড়াও আরো বেশ কিছু রয়েছে, যেমন আমরা বলতে পারি ভারতীয় কৃষিতে এই কৃষিকাজ মূলক বা কৃষিকাজ বিষয়ক যে শিক্ষাদান সেটার কিন্তু এখনো অভাব রয়েছে। তাছাড়া সরকারি আনুকূল্য বলতে যেটাকে বোঝায় সেই রকম কিন্তু এখনো ঠিক ততটাও তৎপরভাবে পাওয়া যায় না। তো এই সমস্ত হচ্ছে কৃষিকার্যের বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এরপরে তোমাদের দেখায় যে ভারতীয় যে কৃষিজ ফসল তার শ্রেণী বিভাগটা। তাহলে এখানে দেখো শ্রেণী বিভাগ আমি দেখিয়েছি মূলত দুটো ভিত্তিতে সেই ভাগটা, একটা বলা হচ্ছে ফসলের ধরন অনুযায়ী আর একটা ঋতু অনুযায়ী। তাহলে ফসলের ধরন অনুযায়ী যে ভাগটা সেটা দেখো তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই যেটার কথা বলা হয়েছে, যেহেতু আমরা দেখলাম যে ভারতের নিবিড় ভিত্তিতে এবং নিজেদের চাহিদা মেটানোর জন্যই উৎপাদন করা হয়, সেখানে খাদ্যশস্যের চাহিদাই বেশি, তাহলে সেই একটা ভাগ অর্থাৎ খাদ্যশস্য, আরো একটা করলাম বাণিজ্যিক শস্য, আরো একটা করলাম অন্যান্য। তাহলে ফসলের ধরন অনুযায়ী ভারতীয় যে কৃষিজ ফসল সেটা তিন ধরনের হয়ে থাকে, খাদ্যশস্য, বাণিজ্যিক শস্য এবং অন্যান্য। এরপরে আমরা করেছি ঋতু অনুযায়ী কোন সময়ে চাষ হচ্ছে তার ভিত্তিতে তাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, একটা খারিফ শস্য, একটা রবি শস্য আর একটা জাইদ শস্য। আমরা একে একে প্রত্যেকটা আলোচনা করব। তো প্রথম দেখছি ফসলের ধরন অনুযায়ী যে তিনটে ভাগ করেছিলাম তার প্রথম ভাগ ছিল খাদ্যশস্য। তো এই খাদ্যশস্য আবার কয়েক রকমের হয়ে থাকে, যেমন দানা জাতীয় খাদ্যশস্য হতে পারে, পানীয় হতে পারে, আবার অন্যান্য হতে পারে। দানা জাতীয় মানে সেখানে হতে পারে গম, যব, তারপরে ধান, এইগুলো হচ্ছে আমাদের দানা জাতীয় শস্য। আবার পানীয় হিসাবে আমরা বলতে পারি চা, কফি, এই সমস্ত ফসলের কথা বলতে পারি। অন্যান্য হিসেবে বিভিন্ন মশলার কথা বলতে পারি, ডাল জাতীয় ফসলের কথা বলতে পারি। এবার দেখো বাণিজ্যিক শস্য যেটা বলেছি সেখানে আমরা কতগুলো ভাগ করেছি বাণিজ্যিক ভাবে, মানে নিজেদের প্রয়োজন মিটিয়ে সেটাকে বাইরে রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্দেশ্যে যে ফসল উৎপাদন করা হবে সেটাই হচ্ছে বাণিজ্যিক ফসল। তাহলে সেই বাণিজ্যিক ফসল হিসেবে কি কি করা হচ্ছে না, তন্তু ফসল, ডাল জাতীয় ফসল, তৈলবীজ আর বাগিচা। তাহলে তন্তু ফসল আমরা প্রত্যেকে জানি, তন্তু ফসল হিসেবে আমরা বলতে পারি তুলোর কথা বলতে পারি, পাটের কথা বলতে পারি। তাহলে সেইগুলোই উদাহরণ হিসেবে দেখিয়েছি, মানে আঁশযুক্ত ফসল। এরপরে বলা হচ্ছে ডাল জাতীয়, অর্থাৎ বিউলির ডাল, মসুর ডাল, এরকম ডাল জাতীয় শস্যের চাষ হয় যেগুলো কিনা বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপন্ন করা হয়। তারপর বলা হচ্ছে তৈলবীজ। তৈলবীজ হিসেবে আমরা বলতে পারি সরিষা, তারপর তিল, এইগুলো হচ্ছে তৈলবীজ, মানে যে সমস্ত ফসলের বীজ থেকে তেল উৎপাদন সম্ভব হয় তাকেই বলা হচ্ছে তৈলবীজ। তাহলে সরিষা, তিল আমরা পেলাম। নেক্সট বলেছি বাগিচা। তাহলে বাগিচা নির্মাণ করে যে ফসল উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয় তাকেই বলা হচ্ছে বাগিচা ফসল, যেমন আমরা রবারের কথা বলতে পারছি। এরপরে অন্যান্য হিসেবে যদি আমরা ধরি তাহলে অন্যান্য হিসেবে কি বলতে পারি না, অন্যান্য ফসল হিসেবে মূলত আমরা বিভিন্ন ধরনের ফুলের চাষকে বোঝাই, বিভিন্ন রকম ফলের কথা বলতে পারি, এগুলো উৎপাদিত হয়, তো সেটাকেই অন্যান্য ফসল হিসেবে বলা হয়েছে ফসলের ধরনের ভিত্তি অনুযায়ী। এরপরে আমরা যেটা আরেকটা ভাগ করেছিলাম সেটা হচ্ছে ঋতু অনুযায়ী। তো ঋতু অনুযায়ী প্রথমেই যে ভাগটা বলেছি সেটা হচ্ছে খারিফ শস্য, অর্থাৎ এটা গ্রীষ্মকালে যে শস্য উৎপাদন হয় তাকেই বলা হচ্ছে খারিফ শস্য। যেমন আমরা বলতে পারি আমন ধানের কথা, ডালের কথা। আর এরপরে যেমন গ্রীষ্মকালীন ফসল হলো এটা, তেমনি শীতকালীন বেশ কিছু ফসল রয়েছে যাদেরকে কিনা বলা হচ্ছে রবি শস্য। তাহলে তার মধ্যে বোরো ধানের কথা বলা যাবে, সেখানে গমের কথা বলা যাবে। গম হচ্ছে অবশ্যই একটা শীতকালীন ফসল। আর এছাড়াও মানে গ্রীষ্মকালীন হয়ে গেল, আমাদের শীতকালীন হয়ে গেল, এছাড়া বেশ কিছু শস্য রয়েছে যাকে বলা হচ্ছে জাইদ শস্য। উদাহরণ হিসেবে আমরা কিগুলো বলেছি না, আউশ ধান, বাদাম। তো এই হচ্ছে ফসলের শ্রেণী বিভাগ, ভারতীয় কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ। বিভিন্ন ভিত্তি অনুযায়ী যে যে ভাগগুলো হয় টোটালটাই তোমাদেরকে বলে দিলাম। এইবার আমরা একটু যেটা জেনে নেব, তাহলে ভারতের অর্থনীতিতে কৃষিকার্যের কি গুরুত্ব রয়েছে। অবশ্যই খাদ্য সরবরাহের ক্ষেত্রে ভারতের যে কৃষিকাজ সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে মানুষ, পশু, সব বিভিন্ন রকম প্রাণীর খাদ্য সরবরাহের জন্য অবশ্যই কৃষিকার্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, আর ভারতীয় কৃষিও সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটাই নিচ্ছে। সুতরাং অর্থনীতির ক্ষেত্রেও সেটার প্রভাব পড়ছে। তাই এটাও আমরা একটা গুরুত্ব হিসেবে যেমন বলতে পারি, তেমনি আবার বলতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন। বিভিন্ন কৃষিজাত ফসল সেগুলো বিদেশের বাজারে রপ্তানি করে সেখান থেকে কি করা হচ্ছে, বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে।
ভারতের যে সমস্ত কৃষিজ ফসল মূলত বিদেশে রপ্তানি করা হয়ে থাকে বা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে রপ্তানি করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা বলতে পারি কাজু বাদাম, চাল, বিভিন্ন রকমের মশলার কথা বলতে পারি। তাছাড়াও বিভিন্ন শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সেটাও কিন্তু সরবরাহ করা হয়ে থাকে, যেমন পাটজাত যে সমস্ত জিনিস রয়েছে বা কার্পাস বা রেশম, এই ধরনের জিনিস কিন্তু বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও বাইরে রপ্তানি করা হয়। তাছাড়া এই যে কৃষিজাত পণ্য বা কৃষি কার্যের থেকে উৎপন্ন জিনিস যেগুলো কিনা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই সমস্ত জিনিসকে আভ্যন্তরীণ বাজারে এবং বৈদেশিক বাজারে প্রেরণ করার জন্য পরিবহন ব্যবস্থাটা উন্নত হওয়া বিশেষভাবে প্রয়োজন। আর সেই কারণে এই কৃষিকাজকে নির্ভর করে কিন্তু বহু জায়গায় পরিবহন ব্যবস্থা উন্নতভাবে করে তোলা হয়েছে, যা ভারতের অর্থনীতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আর ভারতবর্ষ কৃষি প্রধান দেশ হওয়ায় অধিকাংশ মানুষ কিন্তু এই কৃষির সঙ্গে যুক্ত, সুতরাং তাদের কর্মসংস্থানের যে সুযোগ সেটা ঘটেছে এই কৃষি ক্ষেত্রে, সেটা প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে। সুতরাং মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটিয়েছে কৃষিকাজ, যা অর্থনীতির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এরপরে আমরা যেগুলো আলোচনা করে নেব সেটা হচ্ছে ক্রপ ক্যালেন্ডার, আর তার সঙ্গে সঙ্গে আলোচনা করে নেব শস্য প্রগণতা, শস্য সমন্বয়, শস্যাবর্তন, এগুলো একে একে আমরা জেনে নেব। দেখো, গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো প্রত্যেকটা আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, প্রথমেই আমরা তাহলে যেটা জানবো সেটা হচ্ছে শস্য বর্ষপঞ্জি, যেটাকে কিনা ইংলিশে বলা হচ্ছে ক্রপ ক্যালেন্ডার। সেটা কি জিনিস দেখে নাও। বলতে একটি ফসলের জন্য জমি প্রস্তুতি, বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত পর্যায়ক্রমিক সচিত্র রূপরেখাকে বলা হচ্ছে ক্রপ ক্যালেন্ডার বা শস্য বর্ষপঞ্জি। তাহলে এমন একটা ক্যালেন্ডার বা এমন একটা সময়সূচি যেখানে ফসলের বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত বা তারও আগে জমি প্রস্তুতি থেকে শুরু করে একদম কর্তন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটা নথিবদ্ধকরণ ভাবে থাকবে এবং সেই সময়সূচিটা নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। সেই যে রূপরেখাটা, সচিত্র রূপরেখা, সেটাকে কিনা বলা হচ্ছে ক্রপ ক্যালেন্ডার বা শস্য বর্ষপঞ্জি। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই আরো একবার বলছি, প্রয়োজনে নোট ডাউন করো, না হলে স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারো। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন। তাহলে শস্যাবর্তন জিনিসটা কি না, রোটেশনে একটা ছেড়ে অন্য আরেকটা শস্যের যে উৎপাদন, সেটাই হচ্ছে আসলে শস্যাবর্তন। তো সেটাকে আমরা সংজ্ঞা আকারে যখন বলবো তখন ভাষাটা এরকম হচ্ছে যে একই বছরে একই জমিতে ক্রমাগত একই শস্য উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনকেই বলা হচ্ছে শস্যাবর্তন। আর যেহেতু চক্রাকারে হচ্ছে তাই তাকে আবার চক্র কৃষিও বলা হচ্ছে, আর রোটেশনে হচ্ছে বলে ইংলিশে তাকে আবার ক্রপ রোটেশনও বলা হচ্ছে। তাহলে একই জমিতে চাষ হচ্ছে, একই বছরের মধ্যে বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। একই ফসল উৎপাদন না করে যখন বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে তখনই সেই প্রক্রিয়াটাকে বলা হবে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন বা চক্র কৃষি। আশা করছি এই দুটো বুঝে গেছো। নেক্সট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে শস্য সমন্বয় বা যেটাকে বলা হয় ক্রপ কম্বিনেশন। এটা কি আমরা একটু জেনে নিই। দেখো, শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বলতে আমরা কি বুঝছি না, কোনো নির্দিষ্ট কৃষি অঞ্চলে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের বন্টনগত গাণিতিক সম্পর্ককে বলা হবে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন। তাহলে আরো একবার বুঝে নাও, কোনো নির্দিষ্ট কৃষি অঞ্চলে, কৃষি অঞ্চল অনেকটাই থাকতে পারে কিন্তু সবটাই যে কর্ষিত হয়ে থাকবে এমন কিন্তু নয়। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে কর্ষিত জমি। দেখো এখানে বলেছি মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের বন্টনগত গাণিতিক সম্পর্ককে বলা হবে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন। এই যে ক্রপ কম্বিনেশন, এটার ধারণা দিয়েছিলেন কে? জন কেরিয়ার উইভার। এগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে যে শস্য সমন্বয়ের ধারণা প্রবর্তন করেন কে। তাহলে জন কেরিয়ার উইভার এই ধারণাটা দেন এবং তিনি তার জন্য একটা সূত্র প্রদান করেছিলেন। সেই সূত্রটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি, দেখো, সিসি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইডেড এন। তাহলে এখানে সিসি মানে কি? ক্রপ কম্বিনেশন, অর্থাৎ শস্য সমন্বয়। শস্য সমন্বয় জিনিসটা কি বোঝানোর জন্য তিনি বলেছেন ডি স্কোয়ার ডিভাইডেড এন। এটা কি? প্রকৃত শস্য চাষের এলাকা আর তত্ত্বগত শস্য চাষের এলাকার পার্থক্য হচ্ছে ডি, আর এন হচ্ছে শস্যের সংখ্যা।
এই হয়ে গেল আমাদের শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন। এরপরে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি। এটা কি দেখে নাও, দেখো বলছে কোনো অঞ্চলের প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে শস্য প্রগাঢ়তা বলে। এই যে অংশটা এখান থেকে তোমরা ধরে রাখতেই পারো, এমসিকিউ হয়তো আসছেই। এখান থেকে একটা এই সূত্রটা অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো। সূত্রটা হচ্ছে CI is equal to GCA divided NCA into 100। CI মানে কি, অবশ্যই ক্রপিং ইন্টেন্সিটি মানে শস্য প্রগাঢ়তা। তার সূত্রে কি বলা হচ্ছে, GCA, তার ফুল ফর্ম হচ্ছে গ্রস ক্রপড এরিয়া। আর যেটা NCA এটা হচ্ছে নিট ক্রপড এরিয়া। এই যে আমরা বলেছি প্রকৃত চাষের জমি আর মোট চাষের জমির অনুপাতের শতকরা, সেই কারণে ইনটু 100 করেছি। আশা করছি এই যে সূত্রটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো একবার বলছি, GCA হচ্ছে গ্রস ক্রপড এরিয়া আর NCA হচ্ছে নিট ক্রপড এরিয়া। এইটাকে শতকরা আকারে প্রকাশ করলেই আমরা পেয়ে যাব শস্য প্রগাঢ়তার সূত্র। তো এই অংশটা কিন্তু এখান থেকে খুব ভালো করে রাখবে। নিবিড় কৃষির ক্ষেত্রে আমরা এই শস্য প্রগাঢ়তাটা বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবো, আর শস্য প্রগাঢ়তা সব থেকে কম লক্ষ্য করতে পারবো শুষ্ক কৃষিতে। এইবার দেখো, আমরা এই যে বলেছি শস্য বর্ষপঞ্জি, তাহলে তার উদাহরণ হিসেবে আমরা কি ফসলের কথা বলতে পারি, মানে কোন বর্ষপঞ্জির কথা বলতে পারি? নির্দিষ্ট সময়সূচি মেনে বিভিন্ন রকমের যে চাষ, যেমন আমরা আগেই শ্রেণী বিভাগে দেখিয়েছিলাম খারিফ শস্যের চাষ, রবি শস্যের চাষ, জায়দ শস্যের চাষ, সেগুলো কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঋতু অনুযায়ী হয়ে থাকে। তো সেটাকে আমরা কিন্তু এই শস্য বর্ষপঞ্জির উদাহরণ হিসেবে বলতে পারি। আমার শস্যাবর্তন, এটা কেন করা হয়? শস্যাবর্তন পদ্ধতিতে জমির উর্বরতা ধরে রাখার জন্যই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে শুঁটি জাতীয়, শিম জাতীয় যখন চাষ করা হয় তখন জমিতে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বাড়ে। আর এরপরে আমরা যেটা বলেছিলাম সেটা ছিল কি, শস্য সমন্বয়। তো এই শস্য সমন্বয়ের ক্ষেত্রে তো তোমাদেরকে এই যে সূত্রটার কথা বলেছি, এই সূত্রটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। আর শস্য সমন্বয়ের প্রধান যে নিয়ন্ত্রক, সেটার জন্য আমরা বলতে পারি অবশ্যই জলসেচের সুবিধা। ঠিক একইভাবে জলসেচের সুবিধা কিন্তু এই শস্য প্রগাঢ়তারও একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। আর শস্য প্রগাঢ়তা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পাঞ্জাবে, মণিপুরে লক্ষ্য করা যায় সব থেকে কম। আশা করছি এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিপ্লব, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, এগুলো সম্পর্কে একটু জেনে নেব। তবে তার আগে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে দাও, আর হাই পয়েন্টটাও কিন্তু অবশ্যই দিয়ে দিও। দেখো, এরপরে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বিপ্লব, আর সেই বিপ্লবের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি তোমাদের জন্য এখানে তুলে ধরেছি। প্রয়োজনে অবশ্যই নোট করো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। তো আমরা এবার শুরু করছি। তাহলে যেটা বিপ্লব কাকে বলবো? দেখো, বিপ্লব শব্দটার অর্থই হচ্ছে পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, আমূল পরিবর্তন। বিংশ শতাব্দীতে যখন পৃথিবীর জনসংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে, সেই মুহূর্তে সেই বিপুল পরিমাণ জনসংখ্যার খাবারের চাহিদা মেটানোর জন্য কৃষির উপরে জোর দেওয়া হয়, কৃষি ফসলের উৎপাদন বাড়ানোর উপরে বেশি করে জোর দেওয়া হয়। সেটাই হচ্ছে কিনা সবুজ বিপ্লব। মূলত 60-এর দশকে এই কৃষির ক্ষেত্রে মানে ফসল উৎপাদনের ক্ষেত্রে একেবারে মানে প্রভূত পরিমাণে পরিবর্তন ঘটে। উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার করে, রাসায়নিক সারের প্রয়োগ করে, উন্নত উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে সেখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদন করা হয়। আর কৃষির ক্ষেত্রে এই আমূল পরিবর্তনটাই হচ্ছে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব নামে পরিচিত। আর এই সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর নরম্যান বোরলগ। এখানটা ভালো করে একটু বুঝবে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সবুজ বিপ্লবের জনক কে, তাহলে তোমাকে বলতে হবে ডক্টর নরম্যান বোরলগ। আর যদি বলা হয় ভারতে সবুজ বিপ্লবের পথিকৃৎ হিসাবে কাকে ধরা হয়, তাহলে আমরা বলবো ডক্টর স্বামীনাথন। তাহলে দুটো শব্দ কিন্তু আলাদা, দুটো প্রশ্ন আলাদা, অবশ্যই বুঝতে হবে, সেই অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। শুধুমাত্র যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় আমরা লিখবো নরম্যান বোরলগ, আর যদি বলা হয় ভারতে সবুজ বিপ্লবের পথিকৃৎ তখন আমরা লিখবো ডক্টর স্বামীনাথন। তো এইখানে আমি তোমাদের জন্য কিছু কয়েকটা উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল বীজের নাম বলেছি বিভিন্ন ফসলের ক্ষেত্রে, যেগুলো কিনা এই সবুজ বিপ্লবের ক্ষেত্রে
আমূল পরিবর্তন ঘটাতে সাহায্য করেছিল। উন্নত মানের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করে কৃষিতে পরিবর্তন আনা সম্ভব হয়েছিল। তো ধানের এরকম উচ্চ ফলনশীল বেশ কিছু বীজ, যেগুলো হচ্ছে রত্না, জয়া, বিজয়া, গোবিন্দ, IR8, IR20, এগুলো উচ্চ ফলনশীল বীজ। ঠিক তেমনি গমের ক্ষেত্রে বলা যায় কল্যাণ সোনা, সোনালিকা 308 আর হীরা, এরকম আরো বেশ কিছু রয়েছে। তুলোর ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ হিসেবে আমরা যেগুলো বলবো পূর্ণিমা, দেবীরাজ, বরলক্ষ্মী, MCU5। তেমনি ইক্ষু বা আখের ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ হিসেবে আমরা যেগুলো বলতে পারি সেগুলো হচ্ছে CO7219, CO419, CO7527। তো এই রকম উচ্চ ফলনশীল বিভিন্ন বীজের ব্যবহার, তার সঙ্গে সঙ্গে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, উন্নত পরিমাণে রাসায়নিক এবং কীটনাশক ব্যবহারের ফলে প্রভূত পরিমাণে উন্নতি ঘটানো হয়েছিল কৃষির ক্ষেত্রে, যা কিনা সবুজ বিপ্লব নামে পরিচিত। এই সবুজ বিপ্লবের বেশ কিছু সুফল যেমন রয়েছে, তেমনি কিছু কিছু কুফলও কিন্তু রয়েছে। সুফলের মধ্যে যেগুলো বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি শস্য উৎপাদনের মাত্রা বেড়ে গেল, কর্মসংস্থানের সুযোগ হলো, ফসলের উদ্বৃত্ততা লক্ষ্য করা গেল, আয় বাড়লো, এরকম বিভিন্ন কিছু ছিল সুফল। ঠিক তেমনি কিছু আবার কুফলও দেখা গেল, যার মধ্যে একটা হচ্ছে পরিবেশের অবক্ষয়। রাসায়নিক সারের প্রয়োগের ফলে ধীরে ধীরে পরিবেশের অবনমন ঘটতে লাগলো, তারই সঙ্গে সঙ্গে ভৌমজলের পরিমাণ কমতে লাগলো, অরণ্য বিনাশ হতে থাকলো, তারই সঙ্গে সঙ্গে আরো যেটা ঘটলো, বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্যের ভারসাম্যের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে শুরু করলো, ভূমির ক্ষয় শুরু হলো। এরকম বেশ কিছু কুফলও কিন্তু ছিল সবুজ বিপ্লবের। আর এরপরে যেটা রয়েছে সেটা ছিল তোমাদের হচ্ছে শ্বেত বিপ্লব, যেটাকে বলা হচ্ছে হোয়াইট রিভলিউশন। এই হোয়াইট রিভলিউশন কিসের ক্ষেত্রে এসেছিল? আমরা যেমন দেখিয়েছি সবুজ বিপ্লব এসেছিল কৃষিতে আমূল পরিবর্তন, তেমনি শ্বেত বিপ্লব ঘটেছিল দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে। দুগ্ধ উৎপাদন এবং সেটাকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ, এই ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটেছিল, যেটাকেই বলা হচ্ছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। আবার একে কিন্তু বলা হয়ে থাকে অপারেশন ফ্লাড। তো এই যে শ্বেত বিপ্লবের কথা বলছি, এর জনক ছিলেন তিনি হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়েন। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে MCQ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমি যেমন এখানে তোমাদের দেখিয়েছি অপারেশন ফ্লাড, হয়তো এই কথাটা উল্লেখ করে দিল অপারেশন ফ্লাড শব্দটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত, সেখানে অপশনে তোমাকে বিভিন্ন বিপ্লবের নাম বলে দিল, তাহলে তোমাকে সঠিকটা চিহ্নিত করতে হবে। তার জন্য এগুলো তোমার জানার প্রয়োজন রয়েছে। তো ডক্টর ভার্গিস কুরিয়েন তিনি এই শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত এবং বিভিন্নভাবে তিনি দুগ্ধ উৎপাদনের পরিমাণ বাড়ানো থেকে শুরু করে তার বিভিন্ন প্রক্রিয়াকরণের দিকেও কিন্তু নজর দিয়েছিলেন। তো এই যে ভার্গিস কুরিয়েনের কথা বলছি, ভার্গিস কুরিয়েন আসলে ছিলেন কি? ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারপারসন ছিলেন এই ডক্টর ভার্গিস কুরিয়েন, যিনি ভারতে দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধজাত বিভিন্ন যে প্রোডাক্ট সেগুলোর দিকে নজর দেন এবং সেগুলোর উৎপাদন বাড়ানোর দিকে লক্ষ্য করেন। তাই জন্যই ভার্গিস কুরিয়েন আবার একটা নামে পরিচিত, মানে উপাধিতে ভূষিত হয়েছিলেন, সেটা হচ্ছে ভারতের দুগ্ধ মানব বা মিল্ক ম্যান অফ ইন্ডিয়া নামে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনের দিক থেকে বিশ্বে ভারত প্রথম স্থান অধিকার করেছে। 1 জুন তারিখটা বর্তমানে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালিত হয়। গুজরাটের আনন্দ এটা দুধ উৎপাদনের দিক থেকে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। ভারতের ক্ষেত্রে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকারী একটা সংস্থা, উল্লেখযোগ্য সংস্থা, যার নাম তোমরাও প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে মাদার ডেয়ারি। তো এই হয়ে গেল আমাদের শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন। এই নীল বিপ্লব তাহলে কিসের ক্ষেত্রে হয়েছিল? সেখানে মূলত জলজ যে সম্পদ, সেই জলজ সম্পদের যথার্থ ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছিল। মানে জলজ সম্পদ বলতে যে আভ্যন্তরীণ জলাশয় এবং সমুদ্রের মধ্যেকার যে মৎস্য, তার উৎপাদন বাড়ানোর দিকে এখানে দৃকপাত করা হয়েছিল বা নজর দেওয়া হয়েছিল, এবং সেই ক্ষেত্রে যে রিভলিউশনটা হয়েছে সেটাই হলো ব্লু রিভলিউশন বা নীল বিপ্লব। এই নীল বিপ্লবের জনক হিসেবে বলা হয়ে থাকে ডক্টর অরুণ কৃষ্ণনকে। এই অরুণ কৃষ্ণন তিনি কে ছিলেন না NFDB অর্থাৎ ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের কর্ণধার ছিলেন এই ডক্টর অরুণ কৃষ্ণন। দেখো, আমরা যেমন বিশ্ব দুগ্ধ দিবস দেখেছিলাম 1 জুন পালিত হয়, ঠিক তেমনি 21 নভেম্বর পালিত হয় বিশ্ব মৎস্য দিবস।
আর যে সংস্থাটার কথা বলছিলাম ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, তো তার যে সদর দপ্তর সেটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বারবার বলছি এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই খুব ভালো করে এই জায়গাগুলো দেখে রাখতে হবে। এরপরে তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের অর্থকরী ফসল, সেই সম্পর্কে আমরা জানবো। তার আগে বলি, এতক্ষণ তোমরা যে ধৈর্য সহকারে ক্লাসটা দেখছো সেটা বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য, এতক্ষণ আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম, এবার আমাকে বোঝানোর জন্য তোমরা কমেন্টে লিখে দাও সবুজ বিপ্লব, তাহলেই বুঝবো যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখছো। আজকের এই উপস্থাপনার একেবারে শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি। এরপরে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে বিভিন্ন অর্থকরী ফসল। তো তোমাদের সিলেবাসে মূলত 4টে অর্থকরী ফসল সম্পর্কে দেওয়া রয়েছে। সেগুলো কি কি? সেটা হচ্ছে পাট, কার্পাস, ইক্ষু বা আখ, আর তার সঙ্গে সঙ্গে আছে চা। এই 4টে সম্পর্কে পড়তে হবে। এদের অর্থনৈতিক পরিবেশ মানে অনুকূল অর্থনৈতিক পরিবেশ, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এগুলো তোমরা আগেই পড়ে চলে এসেছো। আর এখানে খুব বেশি বোঝানোর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, তাই ওই জায়গাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ওখানটা তোমরা একটু চোখ বুলিয়ে নিও। এই পোর্শনের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দরকার তোমাদের জন্য, এবারে যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে, তাই তোমাদের জন্য এখানে জিস্ট আকারে আমি তুলে ধরেছি, অবশ্যই নোট করো, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, প্রথমেই বলেছি পাট। পাট এর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কর্চোরাস অলিটোরিয়াস। আর এই পাটকে বলা হয় সোনালী তন্তু। কেন বলা হয়? কারণ পাটের যে বর্ণ, পাটের আঁশের যে বর্ণ, সেটা একসঙ্গে যখন থাকে সেটাকে দেখতে অনেকটা স্বর্ণাভ বা সোনালী রঙের হয়ে থাকে, তাই একে বলা হয়ে থাকে সোনালী তন্তু। পাট মূলত 2 ধরনের হয়ে থাকে। দেখো এখানে আমি দেখিয়েছি তেতো বা সাদা পাট আর মিঠা বা তোষা পাট, এই 2 ধরনের পাট হয়ে থাকে। বিজ্ঞানসম্মত নামটা আগেই বলেছি যে কর্চোরাস অলিটোরিয়াস, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। আর পাট উৎপাদনের দিক থেকে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভারত, ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে তোমাদের যেটা দেখিয়েছি এটা হচ্ছে গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র ভারতের মধ্যে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। এটা কিন্তু ভারতের মধ্যে গড়ে ওঠা গবেষণা কেন্দ্রের নাম বললাম, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে গড়ে উঠেছে। আশা করছি এই পাট সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে তোমরা একটু যেগুলো দেখে নেবে সেটা হচ্ছে পাটের কিছু উচ্চ ফলনশীল বীজের নাম দেখে নেবে, আর ওই অর্থনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, এগুলো দেখলেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আসছে কার্পাস। কার্পাসকে বলা হয় সাদা সোনা। যেমন আমরা পাটকে বলেছিলাম সোনালী তন্তু, তেমনি কার্পাসকে বলা হয় সাদা সোনা। কারণ কি? কারণ পাট যেমন দেখতে ছিল সোনালী রঙের, তাই তাকে সোনালী তন্তু বলা হচ্ছিল, তেমনি এই যে আমাদের কার্পাস, এর বর্ণ কিরকম? কার্পাস বা তুলো দেখতে সাদা বর্ণের হয়ে থাকে এবং এটা বাজারজাত করে বা বিদেশের বাজারে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তাই একে সোনার সঙ্গে তুলনা করা হয় এবং বর্ণ যেহেতু সাদা তাই একে বলা হয়ে থাকে সাদা সোনা। এই কার্পাস গাছে বেশ কিছু পোকার আক্রমণ লক্ষ্য করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিঙ্ক ওয়ার্ম, বল উইভিল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ অবশ্যই আসতে পারে, তাই আমি এখানে হাইলাইট করে দিয়েছি। কার্পাসের বিজ্ঞানসম্মত নাম সেটা দেখে নাও, গসিপিয়াম হারবেসিয়াম, গসিপিয়াম হারবেসিয়াম। আর কার্পাস বা তুলো উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভারত, ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট। এই কার্পাস বা তুলোর যে গবেষণা কেন্দ্র ভারতের মধ্যে সেটা রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। তাহলে মহারাষ্ট্রের নাগপুরে কি রয়েছে? ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র। এই হয়ে গেল দুটো আমাদের অর্থকরী ফসল পড়া হয়ে গেল। নেক্সট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ইক্ষু বা আখ। ইক্ষু বা আখ উৎপাদন সব থেকে বেশি করেছে উত্তরপ্রদেশ, সেই কারণে উত্তরপ্রদেশকে আবার বলা হয়ে থাকে আখ রাজ্য। এইবার দেখো এই আখের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে সাক্কারাম অফিসিনারাম, সাক্কারাম অফিসিনারাম। আর এই আখ উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ব্রাজিল, আর ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট দেখিয়েছি তোমাদের যেটা, সেটা হচ্ছে গবেষণা কেন্দ্র। ইক্ষু বা আখ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ভারতের? সেটা উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। মাঝখানে দেখো একটা ছোট্ট করে এখানে লিখেছি রেটুন। রেটুন জিনিসটা কি? যে জমিতে আখ চাষ করা হয় তার প্রথমবার ফসল তুলে নেওয়ার পর যে শেকড় বা মূলটা পড়ে থাকে জমির মধ্যে, সেখান থেকে নতুন করে গাছ বা নতুন চারা উৎপন্ন হয়, এইটাকেই বলা হচ্ছে রেটুন। মানে একবার ফসল কর্তনের পর, কেটে নেওয়ার পর তার যে শেকড় বা মূল, সেখান থেকে যখন নতুন চারা বেরোয় আখের ক্ষেত্রে, তখন সেটাকে বলা হচ্ছে রেটুন।
এটা মাথায় রাখবে, এখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। তো এরপরে আমাদের যেটা ছিল অর্থকরী ফসল হিসাবে সেটা হচ্ছে চা। যেমন আমরা পাটকে বলেছি সোনালী তন্তু, কার্পাসকে বলেছি সাদা সোনা, তেমনি আবার চাকে বলা হয়ে থাকে কি বলতো সোনালী পানীয়। এটা এমন একটা পানীয়, এটা হচ্ছে মৃদু উত্তেজক এবং চা সারা বিশ্বেই কিন্তু এর একেবারে জুড়িমেলা ভার এরকম একটা অবস্থা। সব জায়গায় এর চাহিদা রয়েছে। তোমরা প্রত্যেকে জানো দার্জিলিং এর চা স্বাদে সুগন্ধে বিশ্ববিখ্যাত, পৃথিবী বিখ্যাত। তো চায়ের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে থিয়াসাইনেনসিস। থিয়াসাইনেনসিস। চা উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চীন, ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অসম। এরপরে দেখো গ্রিন টি, এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি এখন সকলেই পরিচিত। এই গ্রিন টি বেশি পরিমাণে উৎপন্ন হয় কাংড়া উপত্যকায়, কাংড়া উপত্যকা। আর এখানে তোমাদের দেখিয়েছি চায়ের যে উৎপাদক রাজ্য দক্ষিণ দিকে, আমরা তো অসম যেটা বললাম সেটা উত্তরে পেয়ে যাব। দক্ষিণের প্রধান চা উৎপাদক রাজ্য সেটা হচ্ছে তামিলনাড়ু। আর এরপরে তাহলে চায়েরও নিশ্চয়ই গবেষণা কেন্দ্র রয়েছে, অবশ্যই রয়েছে। চায়ের গবেষণা কেন্দ্রগুলোর নাম আমি এখানে বলে দিচ্ছি, লেখা হয়নি, তোমরা পারলে নোট ডাউন করে নাও। জোরহাট অসম, নাগরাকাটা পশ্চিমবঙ্গ এবং তারই সঙ্গে সঙ্গে কোয়েম্বাটুর যেটা কিনা তামিলনাড়ুতে অবস্থিত, এই সমস্ত জায়গায় গড়ে উঠেছে ভারতের চা গবেষণা কেন্দ্র। চা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন স্টক চা, কালো চা, লং চা, এই রকমই বিভিন্ন ধরনের, বা গ্রিন টি একটু আগে যেটা বললাম, এরকম বিভিন্ন রকমের কিন্তু চায়ের প্রকারভেদ রয়েছে। তো তোমরা এই জায়গাগুলোর উপর কিন্তু বেশি বেশি জোর দেবে, আর অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ এগুলো একটু দেখে রাখবে। তো মোটামুটি এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা ভারতের কৃষিকাজ পোর্শনের সমস্ত উপস্থাপনা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনার সঙ্গে।